আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, পরিবারের সকলকে নিয়ে সুস্থ আছো। তো যাই হোক, যে অনলাইন ক্লাসের মাধ্যমে যেহেতু আমাদের যোগাযোগ, সেহেতু অনলাইনে আমাদের পড়াশোনা করতে হবে। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ক্লাস নিব। তা আমার ক্লাসের বিষয়বস্তু থাকবে যে মুসলিম ইতিহাস তত্ত্বের বিষয়বস্তু। তো আমার সিলেবাসের এটা একটা অংশ হচ্ছে মুসলিম হিস্ট্রিওগ্রাফি। আমি মুসলিম ইতিহাস তত্ত্বের ইতিহাস, এর আগে আমি তোমাদের একটি ক্লাস নিয়েছি মুসলিম ইতিহাস তত্ত্ব কাকে বলে, মুসলিম ইতিহাস তত্ত্বের বিষয় বস্তু। তো আমরা সেখানে দেখেছি যে হিস্ট্রিওগ্রাফি, ইতিহাস তত্ত্ব এবং মুসলিম হিস্ট্রিওগ্রাফি এ দুটির মধ্যে পার্থক্য বিদ্যমান। এমনকি মুসলিম ইতিহাস তত্ত্বের যে বিষয়বস্তুগুলো, সেগুলোও কি পার্থক্য রয়েছে। যে হিস্ট্রিওগ্রাফি, মুসলিম হিস্ট্রিওগ্রাফি, তার মানে যে ইতিহাস তত্ত্ব সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে, মুসলমানদের ইতিহাস, অন্যান্য ধর্মাবলম্বীদের ইতিহাস, সেটা হচ্ছে হিস্ট্রিওগ্রাফি। আর মুসলিম হিস্ট্রিওগ্রাফি শুধু মুসলমানদের ইতিহাস নিয়ে রচিত একটি ইতিহাস। তো যাই হোক, আজকে এর আগে আমি তোমাদের মুসলিম ইতিহাস তত্ত্বের দেখা যায় যে ইতিহাসের উৎস কী কী ছিল সেগুলো পড়িয়েছি। উৎসের মধ্যে যেমন কোরআন, হাদিস, ইসলামিক গ্রন্থাবলী, তারপর হচ্ছে বিভিন্ন বিধর্মীদের ইসলামে অনুপ্রবেশ। তো এগুলা নিয়ে এসে তোমার মুসলিম ইতিহাস তত্ত্ব যাত্রা শুরু করেন। আর এই যে মুসলিম ইতিহাস তত্ত্ব, এর বিষয়বস্তুটা কি কি বিষয়ের উপর ভিত্তি করে এই মুসলিম ইতিহাস তত্ত্ব রচিত হয়, সেটা আমি তোমাদের পড়াবো। তো মুসলিম ইতিহাস তত্ত্বের বিষয়বস্তু সম্পর্কে সকলেরই ধারণা নেওয়া প্রয়োজন, কারণ ইতিহাসের ছাত্র হিসাবে প্রচলিত কাল বিভাজন রীতিতে মুসলিম ইতিহাস চর্চার বিকাশ পর্বটি নিঃসন্দেহে মধ্যযুগীয়। আমরা তাহলে দেখলাম যে মুসলিম ইতিহাস চর্চার যে বিষয়, সেটি যাত্রা শুরু করে মূলত মধ্যযুগে যাত্রা শুরু হয়। তো কারণ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মধ্যযুগের ইতিহাস চর্চায় ধর্মপ্রবাহিত বিষয়বস্তু মূলত আলোচ্য বিষয় হিসেবে পরিগণিত হতো। তার মানে মধ্যযুগে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে ধর্মটাকে বেশি প্রাধান্য দিয়ে ইতিহাস যাত্রা শুরু করে। ইতিহাস তখন ইহুদি খ্রিস্টান ধর্মের নীতি, দর্শন, কাহিনীর উপর গড়ে উঠত। তার মানে যে মধ্যযুগে ইউরোপ মধ্যপ্রাচ্যের যে ইতিহাস, সেটা ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠত। এমনকি এ সময় ইহুদি খ্রিস্টান ধর্মের রীতিনীতি, কাহিনীকে গুরুত্ব দেওয়া হতো। সেই কাহিনীর উপর নির্ভর করে ইতিহাস চর্চার যাত্রা শুরু হয়। এসবের সঙ্গে অবশ্য ধর্মপ্রভাবিত সমসাময়িক রাজনীতি ও শাসক গোষ্ঠীর ইতিহাস সম্পর্কিত হতো। শুধু ধর্মই না, সমসাময়িক কালে শাসক গোষ্ঠীর যে রাজনীতি ছিল, তাদের শাসক গোষ্ঠীর শাসনকাল কেমন ছিল, এগুলাও এখানে সম্পৃক্ত হতো। খ্রিস্টীয় 7ম শতকে ইসলামের আবির্ভাবের পর মুসলিম ইতিহাস চর্চায় মূলত ধর্মকেন্দ্রিক বা ধর্মীয় উদ্দীপনায় ও প্রয়োজনের নিরিখে গোড়াপত্তন ঘটতে থাকে। তার মানে 7ম শতকে ইসলাম আবির্ভাবের পর এই মুসলিম ইতিহাস চর্চাটা ধর্মকেন্দ্রিক হয়, এমনকি ধর্মীয় উদ্দীপনার আলোকে এটি কি পরিচালিত হতে থাকে। তার মানে 7ম শতকে যখন ইসলামের আবির্ভাব ঘটে, তখন থেকে এটা কি হয়, এটা ধর্মীয় নিরিখে, ইসলাম ধর্মের নিরিখে এটা যাত্রা শুরু হয়। তো তাই স্বভাবতই ইসলামের আবির্ভাব, মুসলমানদের রাজ্য বিজয়, বিভিন্ন বংশ, কোরআন, নবী রসুল, হাদিস ও হাদিস বর্ণনাকারী এবং মুসলিমদের বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, অন্যান্য ঐশ্বিক গ্রন্থ, লাভকারী জনগোষ্ঠী, বিজিত অঞ্চল ও তার বাসিন্দা, তারপর হচ্ছে ইসলাম ধর্মীয় ও জ্ঞানীগুণী ব্যক্তিবর্গের জীবন ও কর্ম প্রভৃতি বিষয়াবলীকে অবলম্বন করে মুসলমানরা ইতিহাস রচনা করতে থাকে।
আমরা এখানে পেলাম যে মুসলিম ইতিহাস চর্চার যাত্রা শুরু হয় মধ্যযুগে, কারণ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে মধ্যযুগের ইতিহাসেই যে ইতিহাস চর্চা ধর্ম প্রভাবিত হয়ে বিষয়বস্তুতে পরিণত হয়। তা আবার ইহুদি খ্রিস্টান ধর্মের রীতিনীতিও তোমার তোমার ইহুদি ইতিহাস তখন ইহুদি খ্রিস্টান ধর্মের বিভিন্ন রীতিনীতির উপর গড়ে উঠত। সপ্তম শতকে যখন ইসলাম ধর্মের আবির্ভাব ঘটে, তখন দেখা যায় যে ইসলাম ধর্মের আলোকে ইসলাম যাত্রা শুরু হয়, ধর্মকেন্দ্রিক হয়ে যায়। তাই ইসলাম আবির্ভাব, মুসলমানদের রাজ্য বিজয়, বিভিন্ন বংশ, নবী, রাসূল, হাদিস, তোমার ঐশ্বিক গ্রন্থ, মুসলমানদের বিভিন্ন যুদ্ধ বিগ্রহ, এগুলোই মূলত বিষয়বস্তুতে পরিণত হয় মুসলিম ইতিহাস চর্চার। তো মুসলিম ইতিহাস তত্ত্বের আলোচিত বিষয়বস্তু প্রকৃতি অনুসারে এগুলোকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়। তো আমরা দেখব যে বিশ্ব ইতিহাস এবং স্থানীয় ভিত্তিক ইতিহাস। তো মুসলমানদের বা মুসলিম ইতিহাস তত্ত্বের বিষয়বস্তুকে দুটি শ্রেণীতে ভাগ করে আমরা আলোচনা করতে পারি। একটা হচ্ছে বিশ্ব ইতিহাসের আলোকে, আর একটা হচ্ছে স্থানীয় বিষয়ভিত্তিক ইতিহাসের আলোকে। বিশ্ব ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি। তো তাহলে বিশ্ব ইতিহাসে কি বলা হয়েছে, যে এই শ্রেণীর ইতিহাস রচনা হলো ঐতিহাসিকদের উচ্চবিলাসী পরিকল্পনার ফল। মানে বিশ্বের ইতিহাস, বিশ্বের বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে ইতিহাস রচনা করা, এটা ঐতিহাসিকদের উচ্চ আকাঙ্ক্ষা ছিল। এ ধরনের ইতিহাস চর্চার দুটো পর্ব থাকে। একটি হচ্ছে প্রাচীন পর্ব। তো প্রথম পর্বে প্রথম পর্বের ভাগটা হচ্ছে যে পৃথিবী সৃষ্টি থেকে শুরু করে ইসলাম আবির্ভাবের পর্যন্ত, যেমন তাওরাত বাইবেলে বর্ণিত পৃথিবীর সৃষ্টি তথ্য, সময় গণনা পদ্ধতি, বিভিন্ন প্রাচীন জনগোষ্ঠীর পরিচয় প্রভৃতি, এটা প্রথম পর্বে। আর দ্বিতীয় পর্বে রয়েছে ইসলাম ও মুসলিম সংক্রান্ত তথ্যাদি। তো এখানে মূলত ইসলামের অভ্যুদয় থেকে শুরু করে এর বিস্তৃতি তথা মুসলিম অধ্যুষিত বিভিন্ন দেশ ও জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে। তা এই গ্রন্থের নবম অধ্যায়ে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আল দিনওয়ারি, আল তাবারি, আল মাসুদি প্রমুখ শীর্ষস্থানীয় ঐতিহাসিক বিশ্ব ইতিহাস রচনা করেছেন। তাহলে এই যে বিশ্ব ইতিহাস, এটা হচ্ছে ঐতিহাসিকদের একটা উচ্চাকাঙ্ক্ষার ফল। এটাতে দেখা যায় পৃথিবী সৃষ্টি তত্ত্ব, সময় গণনা পদ্ধতি, বিভিন্ন প্রাচীন জনগোষ্ঠীর পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে দুটি পর্ব, একটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে হচ্ছে ইসলাম আবির্ভাবের পূর্ব থেকে শুরু করে ইসলাম আবির্ভাব পর্যন্ত। দ্বিতীয় পর্ব হচ্ছে ইসলাম এবং মুসলিম সংক্রান্ত তথ্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। আর বিশ্ব ইতিহাস রচনা করেছেন আল দিনওয়ারি, তাবারি, আল মাসুদি ঐতিহাসিক বৃন্দ। যাই হোক, এখানে উল্লেখ্য যে তাওরাত ও বাইবেলে আধুনিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতি ও ধর্মগোষ্ঠী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল কোরআনেও এসবের কথা সুস্পষ্ট ভাষায় ইঙ্গিত দেওয়া হয়েছে। আমরা কোথাও বা বিস্তৃত পরিচয় উত্থাপিত হয়েছে। তো মুসলিম ঐতিহাসিকদের বিশ্ব ইতিহাসে মধ্যপ্রাচ্য সহ ভূমধ্যসাগর, পার্শ্বস্থ অঞ্চল, দেশ ও জাতির ইতিহাস তাদের সমসাময়িক কাল পর্যন্ত বিবৃত রয়েছে। সময়ের নিরিখে এই ইতিহাস নিঃসন্দেহে সুবিস্তৃত তথা বৈশ্বিক, কিন্তু ভৌগোলিক ব্যাপকতা তথা বিস্তৃতির পরিমাপে এবং আধুনিক যুগের বিবেচনায় এগুলো যথার্থ বিশ্ব ইতিহাস হিসেবে পরিগণিত হতে পারেন নাই। তো তার মানে সময় স্বল্পতার জন্য, কেননা সমসাময়িক বিশ্বের অধিকাংশ অঞ্চল, ধর্ম, জাতিগোষ্ঠী এসব ইতিহাস রচনার বিষয়বস্তু হিসাবে ঠাঁই পায় নাই। তবে উল্লেখিত ঐতিহাসিকদের লেখনীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান জাতি, ধর্ম, সম্প্রদায় এবং ইতিহাসের তালিকাভুক্ত হওয়ায় এবং প্রাথমিক মধ্যযুগের সময়ের বিবেচনায় এগুলোকে বিশ্ব ইতিহাস হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাহলে আমরা দেখব যে বিশ্ব ইতিহাস রচনার ক্ষেত্রে আল দিনওয়ারি, আল মাসুদি, তো আল তাবারি ঐতিহাসিকগণ পরিচিত, তারা বিশ্ব ইতিহাস রচনা করেছেন। এটা তাদের যে আগ্রহ আকাঙ্ক্ষা, সেটার ফল ছিল। তাওরাত বাইবেলে আধুনিক মধ্যযুগের বিভিন্ন জাতি জনগোষ্ঠী সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। ঐতিহাসিকদের বিশ্ব ইতিহাসের মধ্যপ্রাচ্য সহ ভূমধ্যসাগরের দেশ অঞ্চল সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশ্ব ইতিহাস হিসেবে পরিগণিত হতে পারেন নাই, কেননা সমসাময়িক বিশ্বের অঞ্চল, ধর্ম, জাতিগোষ্ঠী ইতিহাস রচনার বিষয়বস্তু হিসেবে ঠাঁই পায় নাই। অনেক কিছুই আবার ভৌগোলিক ব্যাপকতা আছে, কিন্তু বিশ্ব ইতিহাসে স্থান পায় নাই।
তো তবে উল্লেখিত ঐতিহাসিকদের লেখনীতে বিশ্বের বিভিন্ন প্রধান জাতি, ধর্ম সম্প্রদায় এবং ইতিহাসে আওতাভুক্ত হয় প্রাথমিক মধ্যযুগের সময়ের বিবেচনায় এগুলোকে বিশ্ব ইতিহাস হিসেবে পরিগণিত করা হয়। তবে উল্লেখিত ঐতিহাসিকদের লেখনীতে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রধান জাতি, ধর্ম সম্প্রদায়, তো এরা কি হয়, এরা বিশ্ব ইতিহাস হিসেবে গণ্য হয়ে থাকে। তো আমি তোমাদের বিশ্ব ইতিহাসটা পড়ালাম, এখন তোমাদের পড়াবো যে বিষয়ভিত্তিক ইতিহাস মানে স্থানীয় ইতিহাসটা কি। তো এখানে ঐতিহাসিক তার দৃষ্টিভঙ্গি বা আলোচ্য সূচি শুধু ইসলামী অংশে সীমিত রাখেন। এখানে তার দৃষ্টিভঙ্গি আলোচ্যটা শুধু ইসলামের মধ্যেই সীমিত থাকে, বাইরে যায় না। এক্ষেত্রে ঐতিহাসিক কোনো মুসলিম অধ্যুষিত নির্দিষ্ট কোনো দেশ বা শহর বা কোনো সম্প্রদায় বা বংশ প্রভৃতি সম্পর্কে আলোচনা করেছেন, মানে নির্দিষ্ট কোনো দেশ, শহর, সম্প্রদায় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে বিশ্বভিত্তিকে। উদাহরণস্বরূপ তো হিস্ট্রি অফ ইসলাম এর উল্লেখ করা হয়েছে, যেমন দাহাবি হিস্ট্রি অফ ইসলাম গ্রন্থ উল্লেখ করা যায় যে এখানে বিভিন্ন দেশ যেমন মিশর, স্পেন, মাগরিব, বিভিন্ন শহর যেমন মক্কা, মদিনা, দামাস্কাস, নিশাপুর, হামদান, হিরাত প্রভৃতির উল্লেখ করা হয়েছে। উল্লেখিত দেশ, শহর সম্পর্কে স্বতন্ত্র গ্রন্থ রচিত হয়েছে, এই জন্য এগুলোকে স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসও বলা হয়। তো বিভিন্ন বংশ নিয়েও মান সম্পন্ন ইতিহাস রচনা করা হয়েছে। খাজ রাখির ইয়েমেনের রসুলিদ, আবু শামিহ তারিক আল ইসলাম, নূর আল দিন, সালাউদ্দিনের শিরোনামের বংশ সম্পর্কিত গ্রন্থ সবিশেষ উল্লেখযোগ্য। ইসলামের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে স্বতন্ত্র প্রবন্ধমূলক রচনা বা মনোগ্রাফ রচিত হয়েছে। এখানে কারবালা ঘটনা, রিদ্দার যুদ্ধ, ওসমান হত্যা, উষ্ট্রের যুদ্ধ, সিপ্পিনের যুদ্ধ, আব্বাসী আন্দোলন প্রভৃতি বিষয়ে কেন্দ্র করে ইতিহাস গ্রন্থ আরব ইতিহাস তত্ত্বের অন্তর্ভুক্ত করা হয়। গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুলতান, শাসক, ধর্মীয় খ্যাতিমান ব্যক্তিত্ব, পেশাজীবী শ্রেণীর সদস্য, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী ও জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ প্রভৃতি জীবন কর্ম নিয়ে প্রচুর ইতিহাস রচিত হয়েছে। এগুলোকে জীবনমূলক ইতিহাস হিসেবে আখ্যায়িত করা হয়। তো তার মানে বিশ্বভিত্তিক ইতিহাসটা একটা দেশ, একটা অঞ্চল, একটা ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকতো। তো এখানে তোমার দেখা যায় বিভিন্ন শহর, দেশ নিয়ে এই ইতিহাস রচিত হয়েছে। এই ইতিহাসে কারবালা হত্যাকাণ্ড, রিদ্দার যুদ্ধ, ওসমানের হত্যা, সিপ্পিনের যুদ্ধ প্রভৃতি বিষয়কে কেন্দ্র করে আরব ইতিহাস তত্ত্বের অন্তর্ভুক্ত করা হয় এখানে। তো গুরুত্বপূর্ণ ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তি, সুলতান, শাসক, পেশাজীবী, কবি, সাহিত্যিক, জ্ঞানীগুণী ব্যক্তিও এখানে যুক্ত রয়েছেন। এগুলোকে জীবনীমূলক ইতিহাস হিসেবে আখ্যায়িত করা হয়। তো আমরা এখানে দেখলাম যে ইতিহাস, মুসলিম ইতিহাস চর্চার যে বিষয়বস্তু সেটা, এবং এই বিষয়বস্তুকে কয়টি ভাগে ভাগ করা যায়, এই বিষয়বস্তুটা কোথা থেকে শুরু হয়েছিল, কোন জায়গায় যে সীমাবদ্ধ ছিল, এখানে বিশ্বজনীন ইতিহাস, স্থানীয় ইতিহাস একটা আলোচ্য বিষয় ছিল। তো আমরা দেখব যে ইতিহাস পড়তে গেলে আমাদের অনেক কিছুই জানতে হয়, অনেক কিছু জানতে হয়। আর হিস্ট্রিওগ্রাফি, মুসলিম হিস্ট্রিওগ্রাফি, এটা হচ্ছে একটা চতুর্থ বর্ষ তোমাদের জন্য একটা জটিল বিষয়। তো এটা তোমাদের ভালোভাবে পড়তে হবে, না পড়লে ভালো করতে পারবো না। তো এটার জন্য তোমরা নিয়মিত অধ্যয়ন করবে, আমার ক্লাসগুলো অনুসরণ করবে। আজ এইটুকু, আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে, যে বিষয়বস্তুর বিন্যাস সম্পর্কে তোমাদের আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।